আজকে আবারও গুনতে হলো প্রায় ১.৫ লক্ষ টাকার ঔষধ। একটা সন্তানই বোঝে জীবনে মা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। মা ছাড়া যেন দুনিয়াটা একদমই অন্ধকার আর ফাঁকা ফাঁকা লাগে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি হসপিটালে। তো আজকেও আম্মুর এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে, তো এগুলো করার জন্যই আমরা ওয়েট করছি। তো এখানে মোটামুটি আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়। ওয়েট করার পর ফাইনালি আমরা আম্মুর টেস্টগুলো কমপ্লিট করতে পারি। আসলে এই টেস্ট করতে গেলে না কেন যেন মনের ভিতরে একটা কামড় দিয়ে ওঠে, যে পরীক্ষা করলে কিছু না একটা নেগেটিভ কিছু চলে আসে। মানে এইটার যে একটা আতঙ্ক, সেটা আসলে আমি বুঝাইতে পারবো না। আমার কাছে তো পরীক্ষা করতে গেলেই প্রচণ্ড ভয় লাগে, যে পরীক্ষা করা মানেই দেখা যাবে কোনো না কোনো প্রবলেম দেখাবে। তো আমি কেন যেন যখনই পরীক্ষা করতে থাকে তখন যে আমি মনে করো আল্লাহকে ডাকতে ডাকতে শেষ করে ফেলি, যাতে আল্লাহ আমার ডাক্তার কবুল করে। যাই হোক, তো এখানে পরীক্ষাগুলো কমপ্লিট করার পর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো আমরা এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এছাড়া আজকে আম্মুর একটা ছোটোখাটো অপারেশন হয়েছে, মানে অ্যান্ডোস্কোপি করতে গিয়েছিল, তখন দেখেছে যে আম্মুর যে খাদ্যনালী আছে সেই খাদ্যনালী কিছুটা ফুলে গিয়েছে, যার কারণে আম্মুকে ওইটা অপারেশনের মাধ্যমে, মানে অ্যান্ডোস্কোপির মাধ্যমে একটা অপারেশন হয়েছে। গলাতে ব্যান্ড পরানো লেগেছে, যার কারণে আম্মু সারাদিন কিছুই খেতে পারেনি। ডক্টর বলেছে অপারেশনের 6 ঘন্টা পর আম্মু খাওয়া দাওয়া করতে পারবে। তো 6 ঘন্টা পর্যন্ত আম্মুও না খাওয়ার সাথে আমরাও দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, কিছুই খাওয়া হয়নি। তো এখন রাহাত আমার জন্য আর ওর জন্য একটা ছোলে বাটুরে অর্ডার করেছে। আর এইদিকে আম্মুর 6 ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পর আম্মুর জন্য একটা খিচড়ি অর্ডার করেছি, কারণ ডক্টর বলে দিয়েছে যে অপারেশনের 6 ঘন্টা পর আম্মু খেতে পারবে, বাট সেমি লিকুইড খাবার খেতে পারবে। সলিড টাইপের খাবার খেতে হলে মানে 48 ঘন্টা পর উনি খেতে পারবে। তো সবার প্রথমে সেই জন্য আম্মুর খাবারটাই আমরা অর্ডার করেছি। তো এইখানে আবার হসপিটালের মধ্যে খুবই সুস্বাদু খাবার পাওয়া যায়, আর পেশেন্টদের জন্য ওনারা খুবই সুন্দরভাবে এক্সট্রা কেয়ার নিয়ে খাবার তৈরি করে। তো আমরা ওনাকে বলেছিলাম যেভাবে করে, তো ওইভাবে করেই আমাদেরকে খাবারটা প্রিপেয়ার করে দিয়েছিল। আর আমাদের জন্য যে ছোলে বাটুরেটা অর্ডার করেছিলাম সেটাই আমি খাচ্ছিলাম। তো কেন জানি না একটা কম্প্যারিজন বারবার চলে আসছিল আমার মাইন্ডের মধ্যে, যে কলকাতাতে একরকম খাবার ছিল, বাট এখানকার খাবারগুলো এতটা মজার ছিল যে বারবার মানে অজান্তেও ওই কম্প্যারিজনটা চলে এসেছিলো। যাই হোক, আমি রাহাতকে বারবার একই কথা বারবার রিপিট করছিলাম। তো রাহাতও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে যে কেন তুমি এক কথা বারবার আমাকে বলছো। যাই হোক, এদিকে সকাল থেকে এখনও পর্যন্ত যেহেতু না খাওয়াই ছিলাম, তার কারণে হঠাৎ করে যখন খাওয়া শুরু করেছি, কেন যেন কিছু খেতে ইচ্ছে করছিল না, পেটটা ভরা ভরা লাগছিল। আমার মনে হয় তোমাদের সাথে এরকম হয়, অনেকক্ষণ ধরে না খাওয়ার ফলে কি হয়, ক্ষুধাটা নষ্ট হয়ে যায়, পরে আসলে চাইলেও ওইরকমভাবে খাওয়া যায় না। অল্প খেলেই কেন যেন পেটটা অনেক বেশি ফুল মনে হয়। তো এইদিকে আমি তো ছোলে ভাটুরে খাচ্ছিলাম, আমার জামাই বসে বসে মোবাইল টিপছিল আর কথা বলছিলাম। পরে আমাদের জন্য একটা ফ্রুট বাস্কেটের মতো ছোট্ট একটা নিয়ে এসেছিল। তো এইটা আমি খাওয়ার জন্য ওপেন করছিলাম, তখন আমার জামাই আমার সাথে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। পরে সে আমাকে মজা নিয়ে বলে, তোমার না ক্ষুধা লাগে না, তোমার না ক্ষুধা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তুমি কেন খাবা, তোমার খেতে হবে না, আমারটা আমিই খাবো। যাই হোক, পরবর্তীতে সে কিছুক্ষণ নিজে নিজেই খায়। তারপরে যখন দেখলো যে আমি ওনার দিকে তাকিয়ে আছি, পরে সে আমাকেও অল্প অল্প করে খাইয়ে দেয়। তো এদিকে আম্মুও প্রথমবার খিচুড়ি নেওয়ার পর সে যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল, তার কাছে এত ভালো লাগছে নাকি খিচুড়িটা, সে সেকেন্ড টাইম আবার খিচুড়ি নেয়। তো যাই হোক, এদিকে আমরা হসপিটালের কাজ শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বাইরে চলে আসি। তো আজকে আমাদের এখানে অনেক অনেক কাজ আছে। সো ওই কাজগুলো কমপ্লিট করার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো বাসায় গিয়ে রাহাত রাতে রান্না করার জন্য কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল। তো ওইগুলো কমপ্লিট করে আমরা রাতের খাবার খাওয়া দাওয়া করে তারপর ও আমার জন্য আবার একটা জুস নিয়ে এসেছিলো। তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরের দিনে আমরা আবার বেরিয়ে পড়ি। তো প্রথমেই আমরা অনেকগুলো ফার্মেসি ঘুরে ঘুরে চেক করছিলাম যে আম্মুর যে মেডিসিনগুলো ডাক্তার প্রেসক্রিপশনে দিয়েছে সেগুলোর প্রাইস কেমন, বা আমরা যদি 6 মাসের জন্য মেডিসিন নিই খরচটা কেমন হতে পারে। তো অন অ্যাভারেজ আমরা দেখলাম যে এই মেডিসিনগুলো যদি আমরা নিই 6 মাসের জন্য, তাহলে আমাদেরকে গুনতে হবে প্রায় 1.5 লক্ষ টাকা। যাই হোক, কি আর করার, কিছুই করার নেই, যেহেতু সমস্যাটাও অনেক বড়। আর ডক্টর যেহেতু অনেকগুলো মেডিসিন দিয়েছে রিকভারি করার জন্য, তো মেডিসিন তো নিতেই হবে। তো দেখতে
দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা 6 মাসের জন্য হচ্ছে মেডিসিন নিয়ে নিয়েছি। কারণ তোমরা জানো যে এত কষ্ট করেছি আমি হায়দ্রাবাদ আসার জন্য। হায়দ্রাবাদ আসার জার্নিটা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল, অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। সো 6 মাসের আগে হচ্ছে আবার আসাটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই হচ্ছে আমরা 6 মাসের জন্য হচ্ছে সব ধরনের মেডিসিন যা যা ডাক্তার দিয়েছে সবগুলো হচ্ছে নিয়ে নিয়েছি। এইদিকে তো আম্মু হচ্ছে অনেক বেশি কষ্ট পাচ্ছিল যে তার হচ্ছে টাকাগুলো সব শেষ হয়ে যাচ্ছে। সে বারবার বলছিল যে এতগুলো ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে মধ্যবিত্তদের জীবনটাই আসলে এইরকম হয় যে সারা জীবনের পুঁজি যা কিছু সঞ্চয় করে দেখা যায় কোনো না কোনো সমস্যার কারণে সবগুলো আসলে শেষ হয়ে যায়। তখন আসলে দেখা যায় যে আমরা কষ্ট করতে রাজি বা অসুস্থ হয়ে ভুগতে রাজি, বাট পকেটের টাকাগুলো আসলে চলে যাবে, সেই কষ্টটা আমরা মেনে নিতে পারি না সহজে। যাই হোক, এক্ষেত্রে কিন্তু আমার সবথেকে বড় অবদান যদি আমি কাউকে দিতে যাই, যে আমার হাজব্যান্ড হচ্ছে আমার সবথেকে বড় সাপোর্ট। সে না থাকলে আসলে কোনো কিছু আমার জন্য আসলে এত সহজ হতো না। সে আছে বলেই হয়তো বা আমার জার্নিটা এতটা ইজি এবং হচ্ছে এতটা স্মুথ হয়ে গিয়েছে। আসলে জীবনে আসলে মনের মতো লাইফ পার্টনার যারা কিনা আপনাকে বুঝবে, যে কিনা সবসময় হচ্ছে বিপদে আপদে আপনার পাশে থাকবে, এরকম একটা লাইফ পার্টনার আসলে জীবনে পাওয়াটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে হচ্ছে আমি অনেক অনেক লাকি, আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে এইরকম একটা মানুষ আমাকে পাঠিয়েছে, যে কিনা আমার সব ধরনের বিপদে আপদে সবসময় আমার পাশে আছে। সো এইদিকে হচ্ছে রাহাত হচ্ছে ওষুধগুলো বাইক দিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি আর আম্মু হচ্ছে হেঁটে হেঁটে হোটেলে এসেছি। তো এখানে আসার পর আমার হাজব্যান্ড হচ্ছে আবার সব কিছু একা একা গুছিয়ে দিচ্ছে। মানে সে কিন্তু খুবই গোছালো একটা মানুষ। আমি একদম অগুছানো, বাট সে অনেক গুছানো। সে সব কিছু নিজ হাতে গুছিয়ে দেয় এবং প্রেসক্রিপশন অনুযায়ী সব কিছু হচ্ছে চেক করে, রিসিট অনুযায়ী সব কিছু চেক করে। মানুষ এতটা যত্নশীলভাবে সব কিছু রাখে কি আর বলবো। তো সামনের অনেক ব্লগে তোমরা দেখতে পারবে যে এই লোকটা কতটা ডেডিকেটেড তার শাশুড়িকে নিয়ে, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।